নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা। গল্পের নাম কুসুম, আমি জানি তুমি ভালো নেই। এক চৈত্রের দুপুরে জনমানবহীন ছোট নাগপুরের মালভূমিতে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম। মাথার ওপর আগুন, পায়ের তলা পুড়ছে, যেদিকে তাকায় খাঁ খাঁ শূন্যতা, সবুজের চিহ্ন নেই। প্রকৃতি যে কত রুক্ষ হতে পারে তার একটা ধারণা হয়েছিল তখন। তোমায় দেখে আজ সেই ছবিটাই মনে এলো। কুসুম, তুমি এত নিরাসক্ত হয়ে গেলে কি করে? বর্ষার মেঘে তো থই থই আকাশে যৌবনের যে আনন্দ, তা কি করে হারিয়ে যায় চৈত্রের শুষ্কতায়? আজ এতকাল পরে তোমাকে দেখেই বুঝলাম, কুসুম, তুমি ভালো নেই। পাহাড়ি স্টেশনে নেমে চারধারে তাকানোর পর নিজেকেই আগন্তুক বলে মনে হয়েছিল আমার। অথচ সেই বাল্যকালে আমাদের চোখের সামনে রেল লাইন পাতা হয়েছিল, ট্রেন এসেছিল মালা পড়ে, দিনে দুবার তার যাওয়া আর আসা। স্টেশনের বাইরে চালাঘরে হরিপদ কাকা চায়ের দোকান খুলেছিল। দুবারের ট্রেনে কি আর বিক্রি হতো তার। প্রথম স্টেশন মাস্টারের নাম ছিল ঘনশ্যাম ধাড়া। তাকে নিয়ে কত হাসাহাসি। চেহারার সঙ্গে নামের এমন রাজজটক মিল বড় একটা চোখে পড়ে না। লাগোয়া রেল আবাসে ঘনশ্যাম ধাড়া একাই থাকতেন। টিকিট বিক্রি থেকে ট্রেনকে পতাকা দেখাতে কি আর সময় ব্যয় হতো। সারাটা দুপুর আম গাছের নিচে বসে তিনি হরিপদ কাকার সঙ্গে ফিস খেলতেন। তারপর আরও একজন বাড়ল, তারপরে 29। আজ আমার মনে ছবিগুলো এলো, কিন্তু হরিপদ কাকার দোকানটা বেশ বড় হয়ে গেছে। তার জায়গায় আরও 10টা দোকান, রিকশার ভেপু, কুলিদের হইচই। শুনলাম দিনে 10 বার ট্রেন দাঁড়ায় স্টেশনে। এখানকার স্টেশন মাস্টার ছিপছিপে সুদর্শন, কথা বলে শুনলাম, ইংরেজি শব্দ বেশি ব্যবহার করেন। কুসুম, তুমি আর আমি প্রথম দিনে ট্রেন দেখতে এসেছিলাম এখানে। অবশ্য তখন স্টেশনটা তখনকার আমাদের মতো ছিল, এখনকার সব শহরের মতো। তখন আমাদের অনেকের বাড়িতে রেডিও ছিল না, টিভির কথা তো কেউ শোনেইনি, কিন্তু তখন আমাদের আনন্দের অভাব ছিল না। কুসুম, তখন তোমার বয়স 8 আর আমি 11। প্রথম যেদিন ট্রেন আসবে আমাদের স্টেশনে, সেদিন মফস্বল শহরটা প্রায় খাঁ খাঁ করছিল। সবাই এসে ভিড় করেছে স্টেশনের দুপাশে। দুটো লাইন সমান্তরাল ওই দিগন্ত থেকে ছুটে এসে অন্য দিগন্তে উধাও হয়ে গেছে। নতুন কোট প্যান্ট, মাথার টুপি, হাতে ফ্ল্যাগ নিয়ে ঘনশ্যামবাবু উদ্বিগ্ন হয়ে পায়চারি করছেন। বড়রা তার সঙ্গে কথা বলতে চাইলে বলছেন সময় নেই, মাঝে মাঝে ধমকাচ্ছেন ট্রেন লাইনে যেন কেউ এসে না দাঁড়ায়। হরিপদ কাকা চা বিক্রি করে তো কুল পাচ্ছে না। এই সময় ঝমঝম ঝমঝম করে ট্রেন এলো। ইঞ্জিনের গায়ে আগের স্টেশনগুলোয় গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছে, এখানকার বড়রাও পড়ালেন। ঘনশ্যামবাবু গাড়ির সঙ্গে কথা বললেন, তারপর ট্রেন ছাড়ল। ঠিক তখনই কুসুম, তুমি জিজ্ঞাসা করেছিলে, আচ্ছা এই ট্রেনটা কোথায় যাচ্ছে? কি জানি, অনেক অনেক দূর। হ্যাঁ, লন্ডন, দিল্লি, আমার যা মনে পড়েছিল তাই বলেছিলাম। যাবে যাবে একদিন? তুমি বড় চোখে আমার দিকে তাকিয়েছিলে। দেখ, বাড়ি থেকে ছাড়বে না, টাকা লাগবে, কোথায় পাবি? তুমি আর কোনো কথা বলনি। রিকশায় উঠলাম, বিহারি রিকশাওয়ালা। জিজ্ঞাসা করে জানলাম লোকটা কাজের ধান্দায় এখানে এসেছিল প্রায় 10 বছর আগে, এসেই রিকশা চালাচ্ছে। লোকটা জিজ্ঞাসা করলো আমি কোথায় যাব। সেটা আমিও ভাবছিলাম।
আমাদের বাল্যকালে এই মফস্বল শহরে কোনো হোটেল ছিল না। রামলাল আগারওয়ালা একটা ধর্মশালা বানিয়েছিলেন, কিন্তু সেখানে অবাঙালি ব্যবসায়ীরাই বেশি উঠত। ভেবেছিলাম সেখানেই যেতে হবে, কিন্তু স্টেশন চত্বরের এত পরিবর্তন দেখে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এখানে কোনো ভালো হোটেল হয়েছে? হ্যাঁ বাবু, 4টে ভালো হোটেল, একটা খুব ভালো হোটেল। তাহলে খুব ভালো হোটেলটায় নিয়ে চলো। একটু বাদে যে শহরটাকে আমি দেখতে পেলাম সেটা আমার পুরো অচেনা। দারুণ দারুণ সব দোকান, নতুন বাড়ি, বিউটি পার্লার থেকে এটিএম, টিভির শোরুম থেকে পিজার দোকান, যা আছে সব আধুনিক শহরে এখানে তা সব পাশাপাশি সাজানো। রাস্তাগুলো অনেক চওড়া হয়েছে, যেন আলাদিনের সেই দৈত্য এসে সব যেন বদলে দিয়ে গেছে। আর তখনই আমার ভয় করতে লাগলো, কুসুম তুমি আছো তো এই শহরে? খুব ভালো হোটেলের সামনে এসে অবাক হয়ে গেলাম। ইন এবং আউট লেখা দুটো গেট মাঝখানে, অনেকটা সুন্দর লন, ওপাশে ঝকঝকে 5তলা বাড়িটার উপর লেখা আছে ডে অ্যান্ড নাইট। এত বড় বাড়ি তখন কেউ এখানে বোধহয় চোখেই দেখেনি। রিক্সাওয়ালাকে ছেড়ে দিয়ে সুটকেস নিয়ে কাঁচের দরজা ঠেলে পা বাড়াতেই ঠান্ডা লাগলো বেশ। বুঝলাম ঠান্ডা মেশিন চলছে। রিসেপশনিস্ট মিষ্টি হেসে বলল, ইয়েস, প্রতিদিন থাকার জন্য 2500 দিতে হবে। সে সময় কোনো কোনো বাড়ির কর্তা ওই মাইনের বোধহয় চাকরিই করত। লিফটে উঠলাম 3 তলায়, প্লাস্টিকের কার্ড ঢুকিয়ে দরজা খুললাম। যে কোনো 4 স্টার হোটেলে এরকম ঘর দেখতে পেতাম। মনে পড়ল ছেলেবেলায় আমরা একটা হ্যারিকেনকে ঘিরে 3 ভাই বোন পড়তে বসতাম এই শহরে। না, আমি ঠিক করলাম আর অবাক হব না। দারুণ বিছানায় জুতো শুদ্ধ শুয়ে পড়লাম। কতদিন পরে আমি ঠিক এই শহরে এলাম? 40? হ্যাঁ, তা ঠিক 40 বছর পরেই হবে। এই বছরগুলোয় আমি অনেক লড়াই করেছি কলকাতায়, তারপর লন্ডন, নিউ ইয়র্ক ঘুরেছি নিয়মিত। এখানে যাকে বলে সচ্ছল, আমি এখন তাই। এখানে আমার কথা ছিল না আসার, মনেই ছিল না। গত সপ্তাহে বাংলাদেশিদের আমন্ত্রণে কানাডার টরন্টো শহরে গেছিলাম। অনুষ্ঠানে ভিড় হয়েছিল বেশ। বক্তৃতা ছেড়ে আমাকে অনুগল্প পড়তে হয়েছিল কয়েকটা। সবাই খুব খুশি হয়েছিল। অনুষ্ঠানের শেষে অটোগ্রাফ দিতে দিতে হাত ব্যথা। হঠাৎ চোখ তুলে দেখলাম তুমি। সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। 40 বছর আগের সব স্মৃতি ঝাঁপিয়ে পড়ল একসঙ্গে। একটা 22 বছরের মেয়ের মধ্যে তুমি আসো কি করে? সেই নাক, চিবুক, চোখ। কিন্তু কোথায় শেষবার দেখেছিলাম যখন তুমি 12 বছরের মুখটাই যেন একটু পরিণত হয়েছে 22-এ। আমাকে অবাক হতে দেখে সেই মেয়ে হাসল। কি হলো, তোমার নাম কি? ফুল। বাহ, চমৎকার। কি করো এখানে? মাস্টার্স করছি, সামনের সপ্তাহে চাকরি শুরু করব। আপনার অনেক গল্প আমার পড়া, খুব ভালো লাগে। ফুল হাসতেই আবার তোমাকে দেখলাম আমি। অনেক ধন্যবাদ। আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? আমি তো কত ছোট। তাছাড়া আপনি যে শহরে ছিলেন সেখানে জন্মেছি। ফুল বলল। কোন শহরে? বাহ, আপনার মনে নেই? আপনার অনেক বইতে বারবার যে শহরটার কথা লিখেছেন, ভুলে গেছেন? ও তাই বুঝি। কোথায়, কোন পাড়ায় তোমার বাড়ি? আমার পিসির নাম কুসুম কুমারী। আচমকা হৃৎপিণ্ড ওটা উপড়ে এলো গলায়। কথাটা আটকে গেল। জানেন, এই যে আমি এখানে পড়তে এসেছি তা শুধু পিসির জন্যই। আমরা 3 ভাই বোন। বাবার ক্ষমতা ছিল না এখানে এত দূরে পড়তে পাঠাবার। পিসি আমাকে খুব ভালোবাসে। আমার দায়িত্ব ছেলেবেলা থেকে পিসিই নিয়ে নিয়েছিল। ও, আপনার অনেক লেখায় পিসি আছে না? হয়তো। আপনি কিরকম এড়িয়ে যাচ্ছেন? পিসিকে জিজ্ঞাসা করলেও এড়িয়ে যেত। তোমার পিসি এখন কোথায়? পিসি তো বাড়িতেই আছে, স্কুলে পড়ায়। তোমাদের বাড়িতে? মানে সেই আগের বাড়িতে?
হ্যাঁ, পিসি বিয়ে করেনি। দাদু মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে হয়েছিল। তো আমি ভাবছি এবার পিসিকে আমার কাছে নিয়ে আসব। সেদিন ফুল আমাকে লাঞ্চ খাইয়ে দিল। তোমার কথা আরও বলেনি। এমনকি এই শহরটা যে এমন বদলে গেছে সে কথাও না। ও শুধু বলেছে এখানে ওর আজকাল খুব একা লাগে। জিজ্ঞাসা করাতে মাথা নেড়ে বলেছে কোনো ছেলের সঙ্গে ওর অ্যাফেয়ারও হয়নি। অনেকেই অ্যাপ্রোচ করেছে, কিন্তু ওর খুব ভয় করে। ছেলেদের ও ঠিক বিশ্বাস করতে পারে না। শুনতে ভালো না লাগলেও আমি চুপচাপ ছিলাম। তারপর থেকেই আমি কোনো কাজে মন দিতে পারছি না। বারবার মনে পড়ছে কুসুম তোমার কথা। আচ্ছা, আমি যখন 15 বছর বয়সে এই শহর ছেড়ে এসেছিলাম তখন তুমি 12। আমি কি তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম তখন? তুমি যখন কিছু বলতে আমি ঠিক বুঝতাম না। আমার চেয়ে 3 বছরের ছোট তুমি কিরকম রহস্যময় ছিল তোমার কথা। আমাদের শহরের প্রান্তে রাজবাড়ির দিঘির পাড়ে নিয়ে তুমি বলেছিলে, দেখো দিঘির জলটা দেখো। আমি দেখেছিলাম। তুমি জিজ্ঞাসা করেছিলে, বলো তো দিঘি কার বন্ধু? দেখ, আমি বলেছিলাম দিঘি কি মানুষ যে কারোর বন্ধু হবে? তুমি হেসেছিলে। না, দিঘি আকাশের বন্ধু। তাকে দেখো, দিঘিতে কেমন আকাশের ছায়া পড়েছে। আকাশের সব রং দিঘিতে। কুসুম, এগুলো কি ভালোবাসার কথা? তখন বুঝিনি, আজ আমি বুঝতে এলাম। কলকাতায় ফিরে এসে স্থির করলাম যে তোমার মুখোমুখি হব। এই দেখা না হওয়া পর্যন্ত যেন আমার শান্তি নেই। বিকেল 4টে বাজলো। তৈরি হয়ে নিলাম। তোমার সঙ্গে দেখা করতে চাই দিনের আলোয়, রাত নামলে নয়। হোটেলের রিসেপশনে যারা সদা জাগ্রত তাদের কেউ আমাকে চেনে না, আর চেনার কথাও না। একজন জিজ্ঞাসা করলেন, আপনি যদি দূরে কোথাও যান তাহলে হোটেলের গাড়ি নিতে পারেন। মাথা নেড়ে বললাম, দূরে যাব না। তারপর কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি নিশ্চয়ই এই শহরের মানুষ নন, চাকরির সুবাদে এসেছেন? না, আমার বাড়ি এখানে। আচ্ছা, কোন পাড়ায়? এরকম বলিয়ে কলিয়ে এরকম নব্য চেহারার মহিলা আমাদের সময় তো এইরকম শহরে ছিল না। মহিলা বললেন, টেম্পল রোডে আমার বাবা থাকতেন, এখন আমরা থাকি নবাব পাড়ায়। টেম্পল রোড? খালের পাশে সেই সরু পথটা যেখানে কালীবাড়ি ছিল বলে ওই নামের রাস্তা হয়েছে। ওখানকার অনেককে চিনতাম বলে ওর বাবার নাম জিজ্ঞাসা করলাম। একটা টেলিফোন অ্যাটেন্ড করে আসার সময় দিলেন না মহিলা, নিখিল চন্দ্র মিত্র। নিখিলের মেয়ে? আপনি আমার বাবাকে চেনেন? চিনতাম। খুব ভালো লাগলো। ওকে আমার কথা বললে নিশ্চয়ই চিনতে পারবে। বাইরে বেরিয়ে এসে ঘোর কাটল না। নিখিল আমাদের ক্লাসের সব থেকে শান্ত আর সুদর্শন ছিল, কিন্তু ওর সৌন্দর্যে মেয়েলি ভাবটার বাড়াবাড়ি ছিল। কথাও বলতো একটু মেয়েলি ঢঙে। মেয়েদের সঙ্গে কথা বলার সুযোগ যারা পেত না তারা ওর সঙ্গে ভাব করে বেশ মজা পেত। জনার্দন তো ঘোষণাই করেছিল যে সে কোনো মেয়ের সঙ্গে প্রেম করবে না। নিখিলই ওর প্রেমিকা, ওর সঙ্গেই সারা জীবন থাকবে। সেই নিখিলের এত স্মার্ট মেয়ে ভাবতেই পারছি না। নিখিল কি তার স্বভাব এখন বদলে ফেলেছে? জনার্দনের সঙ্গে কি ওর সম্পর্ক এখনো আছে? এসব প্রশ্ন মাথায় পাক খাচ্ছে। তখন একটা রিক্সাওয়ালা আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য হর্ন বাজালো। রিক্সায় উঠলাম। তোমার বাড়িতে যেতে হলে শহরের অনেকটা ডিঙিয়ে যেতে হবে। তখন ছিল সরু রাস্তা, এখন সেটা বেশ চওড়া হয়েছে। বাঁদিকে গুপ্তদের পুকুরটা চোখে পড়তেই জায়গাটাকে চিনতে পারলাম। পুকুরটা এখনো সেই আগের মতো রয়েছে, অল্প জল। হয়তো সরকারের আইন পুকুরটাকে বাঁচিয়ে রেখেছে প্রমোটারদের হাত থেকে। কিন্তু এই রাস্তার দুধারে অনেক ছোট ছোট দোকান ছিল, তারা সব কোথায় গেল? এখন সাইবার ক্যাফে, বিউটি পার্লার, আধুনিক ফাস্টফুডের দোকান পর পর দারুণভাবে সাজানো। মোড়ের মাথায় এসে মনে পড়ল
যতীন কাকার কথা। ওর ভাইপো বুলু আমাদের সঙ্গে পড়তো। তখন শহরের একমাত্র বই পত্রিকার দোকানটা ছিল যতীন কাকার। দোকানটা ভেঙে রাস্তা হলেও পাশের দোতলা বাড়ির একতলায় সাইনবোর্ডটা দেখতে পেলাম, বইটই। হ্যাঁ, ওই নামটাই ছিল তখন, কিন্তু আমরা বলতাম যতীন কাকার দোকান। রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে নিচে নামলাম। বাইরে থেকে বুঝিনি ভেতরে বেশ ভিড়, আর দোকানটাও বেশ বড় হয়েছে। 4টে যুবক খদ্দের সামলাচ্ছে। ভেতরের ক্যাশ কাউন্টারে বসে আছেন যে বৃদ্ধ, তার ভুরুর চুলগুলো সাদা, চুলের কোথাও কালো নেই। আমার মনে যতীন কাকার যে চেহারাটা ভাসছে তার সঙ্গে অনেক তফাৎ। মনের ছবির মুখে কিছু বলি রেখা, চুল ভুরু সাদা করে দিতেই সেই মুখটা তৈরি হলো। কি বই দেব? বই চাই না, ওর সঙ্গে কথা বলতে চাই। চোখের ইশারায় যতীন কাকাকে দেখালাম। যুবক যতীন কাকাকে জানাতেই তিনি আমার দিকে তাকিয়ে চিনতে চেষ্টা করেও না পেরে উঠলেন। এখনো পাজামা পাঞ্জাবি পরেন দেখছি। কাউন্টারের ধারে এসে বললেন, বলুন, আপনি কি যতীন কাকা? সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ পড়ল। এখন আমাকে সবাই দাদু বলে। আপনি কি আমার ভাইপোর বন্ধুদের কেউ? দাঁড়াও, চোখ বন্ধ করলেন যতীন কাকা। শম্ভু, শম্ভুনাথ? না, নিজের নাম বললাম। ওহে হ্যাঁ, তাই তো, তোমার ছবি তো বইয়ের পেছনে প্রায় দেখি। তাছাড়া তোমার মুখাবয়বের তেমন তো পরিবর্তন হয়নি। এসো এসো, ভেতরে এসো। ভেতরে ঢুকলাম। আদর করে বসতে বললেন। বললাম, আপনার দোকানও বেশ বড় হয়েছে। তা হয়েছে, তবে সেটা স্কুল বইয়ের কল্যাণে। তুমি এখন বিখ্যাত লেখক হয়েছ। এই আমার দোকানেই তোমার কত বই। স্কুলের প্রাইজ হিসাবে তোমার বইয়ের চাহিদা আছে। এই তো দেখো, সামনের সপ্তাহে গার্লস স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশন। লিস্টে তোমার অনেক বই আছে। কথা শেষ করে একজনকে ডাকলেন। গার্লস স্কুলের কুসুম দিদিমণি যে লিস্টটা দিয়ে গেছেন ওটা আনো তো। লিস্ট এলো। এটা কি তোমার হাতের লেখা? তোমার হাতের লেখাতে কি তখন এমন মুক্ত ঝরত? যতীন কাকা দেখালেন। আমার 18টা বই ওই তালিকাতে রয়েছে। কিছুক্ষণ কথা বলার মধ্যেই প্রচারিত হয়ে গেল যে আমি কে। একজন ক্রেতা আমার বই কিনে এগিয়ে দিলেন অটোগ্রাফের জন্য। অটোগ্রাফ দেওয়ার পর যতীন কাকা জিজ্ঞাসা করলেন, কতদিন আছো? ঠিক নেই কিছু। তুমি এই শহরের ছেলে, এখানে ফিরে এসেছো, এটা সবার জানা দরকার। একটু প্রচার করলেই দেখবে লোকজন চলে আসবে। তাহলে কাল বিকেলে আমার দোকানে তুমি থাকছো, এটাই কিন্তু বলার ব্যবস্থা করি। কুলুর সঙ্গে যোগাযোগ আছে? না, ও কোথায়? অস্ট্রেলিয়ায়। যোগাযোগ দূরের কথা, একটা চিঠিও লেখে না। আমি উঠলাম। যতীন কাকা বারংবার বললেন, কাল কিন্তু ওখানে যাওয়ার জন্য। রিকশায় বসে ভাবলাম হয়তো লোকজন আসবে, আমার বই কিনে অটোগ্রাফ নেবে। অর্থাৎ আমাকে দেখিয়ে কাল কিছু লাভ করতে চায় যতীন কাকু। এখন তার ব্যবসা এমনিতেই ভালো, তবুও। আমি সেই ছোট্ট দোকানটায় বসে উনি যখন সারা দিনে 3-4 জনের বেশি খদ্দের পেতেন না, তখনও ওকে অন্যরকম লাগতো আমাদের। দোকানে গেলেই বললেন, সুকুমার রায় আর অবনীন্দ্রনাথ পড়ো, না পড়লে জীবনটাকে দেখার চোখ তৈরি হবে না। কুসুম, ভাবতে পারো এই শহরের যে কেউ ছিল না, বয়সে ছোট হওয়া সত্ত্বেও তুমি যা বলতে তা বুঝতে যার অনেক সময় লাগতো, তাকে অটোগ্রাফ দিতে হবে এখানে। আমার মোটেই ইচ্ছা করছে না। ইচ্ছে করে রিক্সাওয়ালাকে বললাম টেম্পল রোড হয়ে যেতে। দেখলাম ক্যানেল বেশ চড়া, নৌকো ভাসছে। 2-3টে ভাসমান রেস্টুরেন্টও চোখে পড়ল। টেম্পল রোড চওড়া হয়ে গেছে। নিখিলদের বাড়িটাকে ঠিক ঠাউর করতে পারলাম না। একদিকে ক্যানাল, অন্যদিকে সারি সারি সব নতুন দোতলা বাড়ি। একটু বেশি আস্থা রেখেছিলাম নিজের ওপর। নিখিলের মেয়ের কাছ থেকে ঠিকানা নিয়ে আসা উচিত ছিল। খোঁজাখুঁজি করলে হয়তো পাওয়া যেত নিখিলকে, কিন্তু তাতে দিনের আলো নিভে যেত। রিক্সাওয়ালাকে বললাম তোমার পাড়ায় নিয়ে যেতে। নদীর ধারে তোমাদের বাড়ি। আমার ফুলমাসি থাকতেন ঠিক তোমাদের পাশের বাড়িতে।
আমরা তখন খুব ছোট। ফুলমাসির বাড়িতে গেলেই তুমি চলে আসতে। তোমার যখন 6 বছর বয়স, তখন দারুণ ক্যারাম খেলতে, পর পর 5টা গুটি গর্তে ফেলতে অনায়াসে। দেখলাম অনেক নতুন বাড়ি হয়েছে ওই পাড়ায়। তারপর বাঁধটার কাছে এলাম। বাঁধের গায়ে রাস্তা। রিক্সাওয়ালা জানালো নদীকে বাঁধা হয়েছে যাতে পাড়া ভাসিয়ে দিতে না পারে। শেষ পর্যন্ত তোমাদের বাড়ি। না, টিনের চালটা নেই, একতলা সিমেন্টের একটা সুন্দর ছিমছাম বাড়ি, বাইরে বারান্দা। পাশের ফুলমাসিদেরটা দোতলা হয়েছে। মেসো মারা যাওয়ার পর ফুলমাসি বাড়ি বিক্রি করে চলে গেছে কলকাতায় ছেলের কাছে। ভাড়া না মিটিয়ে রিক্সাওয়ালাকে অপেক্ষা করতে বলে গেট খুলে ভেতরে ঢুকলাম। একটা কিশোর বারান্দায় এসে দাঁড়ালো। আমাকে জিজ্ঞাসা করলো কাকে চাই। একটু অস্বস্তি হলো। তোমার নাম বললে কি প্রতিক্রিয়া হবে? ছেলেবেলায় এই শহরে কোনো অবিবাহিত মহিলার কাছে কোনো পুরুষ আসত না, নাম করা তো দূরের কথা। হেসে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? অনুপম। বাহ, খুব সুন্দর নাম। কে দিয়েছে? পিসিমণি। তাই বলো, তিনি আছেন? আছেন। আপনি কি পিসিমণিকে চাইছেন? থম ধরল বুকে। কুসুম, আমরা কি কেউ কাউকে কখনো দেখেছি? ওর সঙ্গে দেখা করতে এলাম। এখন তো দেখা পাবেন না। কেন? বিকেল হলেই পিসিমণির মন খারাপ হয়ে যায়, কারুর সঙ্গে কথা বলে না, বিছানায় শুয়ে গীতবিতান পড়ে চুপচাপ। কিশোরের কথার মধ্যেই একজন মধ্যবয়সী মহিলা দরজায় এলেন। আপনি কোত্থেকে এসেছেন? আমি নাম বললাম। আপনি কি লেখক? হ্যাঁ, ওই আর কি। ও আচ্ছা আচ্ছা, বসুন প্লিজ। বারান্দায় সাজিয়ে রাখা চেয়ারে দেখিয়ে এগিয়ে গেলেন মহিলা। আমরা আপনার লেখার খুব ভক্ত, আমার মেয়েও। কি ফুল! হ্যাঁ, আপনি জানলেন কি করে? ওর সঙ্গে দেখা হয়েছিল আমার আমেরিকায়। আচ্ছা, দেখুন তো গতকাল ফোন করেছিল, অথচ কিন্তু একবারও বলেনি। ও আপনার প্রায় সব লেখা পড়েছে। বসুন। মহিলা বেশ আন্তরিক। বসলাম। আপনার মতো একজন মানুষ আমাদের বাড়িতে এসেছেন ভাবতেই ভালো লাগছে। আপনার বাড়িও তো এই শহরেই ছিল, তাই না? হ্যাঁ, এখানেই আমি জন্মেছি। এই নিয়ে খুব গর্ব আমাদের। যখন এই শহরের কথা লেখেন তখন সবাই খোঁজে পরিচিত কে আপনার লেখা এলো। আপনি বসুন, আমি দিদিকে ডেকে দিচ্ছি। যদিও ব্যস্ত থাকে তাহলে বিরক্ত করার দরকার নেই। মহিলা হাসলেন। দিদি স্কুল থেকে ফিরে একটু আরাম করে বলেই ওদের বোঝানো হয়েছে যে মন খারাপ, তাই কথা বলবে না, নইলে এ তো বক বক করে মাথা ধরিয়ে দেয়। আপনি চায়ে চিনি দুধ সব খান? ওই আর কি। হ্যাঁ, আমি নর্মাল চা খাই। মহিলা ভেতরে চলে গেলে অনুপম জিজ্ঞাসা করল, আপনি দিদিকে কিরকম দেখলেন? মোটা না রোগা? কোনোটাই না, খুব সুন্দর। এই সময় ভেতর থেকে তার মায়ের গলা ভেসে আসতে সে বলল, চলি। বারান্দায় বেতের চেয়ারে বসে দেখলাম বাঁধের ওপর ধীরে ধীরে সন্ধ্যা নামছে। এখানে বসলে আর নদীটা দেখা যায় না। এই সময় তুমি এলে, এসে দরজায় দাঁড়ালে। পরনে অফ হোয়াইট শাড়ি, চুল হাত খোপায় জড়ানো, চোখে চশমা। না, একটুও ভারী হয়নি শরীর, তেমন রোগাও নয়। ঈষৎ হাসলে, এগিয়ে এলে কাছে। হঠাৎ? এই হঠাৎের উচ্চারণ তুমি ঠিক ঠয়ের মতোই করতে। সুচিত্রা মিত্র যেমন গান গাইবার সময় করেন, কখনোই ঠটা ট হয় না। উঠে দাঁড়িয়েছিলাম। এই চলে এলাম। বসো। এমন গলায় সে বলল যেন কাল বিকেলেও আমাদের দেখা হয়েছিল। বসলাম। তুমি বললে, শুনলাম আমেরিকায় গিয়ে ফুলের সঙ্গে তুমি দেখা পেয়েছিলে? হ্যাঁ, অনেক ফুল, তবে টিউলিপটা ওই সময় ফোটেনি। তাই? তুমি তাকালে। হ্যাঁ, ও নিজেই আলাপ করলো। আমি ওকে দেখে অবাক হয়েছিলাম। একেবারে পিসির মুখ বসানো, খুব সপ্রতিভ কথাবার্তা। বলল তুমিই ওর সব কিছু। তাই এলে? মানে ফুলের সঙ্গে দেখা হওয়ার পর আমার কথা মনে পড়ল?
মনে এলো নয়, মনে ছিল। ফুল সেটাকে নাড়িয়ে দিল বলতে পারো। ফুল বলল, আপনার সব লেখায় পিসি আছে না? বলল, হ্যাঁ, তার থেকেই প্রমাণিত হয় মনে হয়। প্রমাণ তো কেউ চায়নি। তবে হ্যাঁ, তুমি এই বছরে আমাকে কেবলই অস্বস্তিতে ফেলে গেছ। আমি কি তেমন অন্যায় করেছি? অস্বস্তিতে ফেলেছি? কিরকম? এই শহরের যে কোনো নারী চরিত্র তোমার গল্প উপন্যাসে এলে সবাই মনে করে সেটা নাকি আমি। আমার কথা বলার ধরন নাকি তাদের মধ্যেও। স্কুলের অন্য শিক্ষিকারাও মনে করে বলেন, তোমার উচিত ভদ্রলোকের কাছে লেখার অর্ধেক টাকা ডিমান্ড করা। মেয়ে চরিত্র হলেই তার মধ্যে তোমাকে মিশিয়ে দিচ্ছেন। গম্ভীর হয়ে গেল কুসুম। আমি যত সামান্যই হই, আমি 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 কারোর মধ্যে যেতে চাই না। আমাকে কেন আমার মতো একা থাকতে দেয়া হচ্ছে না তা তো বুঝতে পারছি না। আমি তোমার মুখের দিকে তাকাতেই তুমি মুখ ফেরালে, যেন যা বলার বলা হয়ে গেছে, আর এ নিয়ে কথা বাড়াতে চাও না। এই সময় সেই মহিলা চা নিয়ে এলো, সঙ্গে কিছু খাবার। কুসুম বলল, ওর নাম দীপা, দীপা বলি, আমার ভাইয়ের বউ। মহিলা বললেন, আমি কিন্তু আপনার দীপাবলি নামের যোগ্য নই। কুসুম বলল, ওই এক কথা। দীপাবলি একটা বানানো চরিত্র। তুমি বানান হবে কেন? তুমি তোমার মতো। বানানো বললেই হলো। তাহলে সবাই দীপাবলির প্রশংসা করে কেন? মহিলা বললেন, ওটাই লেখকের কৃতিত্ব। যারা প্রশংসা করে তাদের জীবনটা ওই রকম হলে বুঝতে পারত। কাজের অছিলায় মহিলা ভেতরে চলে গেলেন এবং তখনই আমি জিজ্ঞাসা করলাম, কুসুম, তুমি কেমন আছো? সে চোখ ঘোরালো, চশমা খুলে আঁচল মুছল। কেমন দেখছো? বললাম, তুমি ভালো নেই। এই ভঙ্গিতে তুমি কথা তো বলতে না। তুমি যখন আমার কথা বলতে শুনছো, তারপর 40টা বছর চলে গেছে। একমাত্র আকাশ ছাড়া এত বছরে সব কিছু বদলে যেতে পারে। আমি তো আকাশ নই। পরিবর্তন তাই স্বাভাবিক। পরিবর্তিত হওয়া মানে খারাপ থাকা নয়। কুসুম বলল। কথাগুলো সে বলেছিল বটে, কিন্তু মনে মনে জানলাম যে সে ভালো নেই। কুসুম জিজ্ঞাসা করলো, তুমি কেমন আছো? জিজ্ঞাসা করব না কেন? ভালো না থাকলে কেউ এত লেখা লিখতে পারে না। এটা তো একটা অভ্যাস। লোকে যে অভ্যাসে চাকরি করে, হয়তো কি জানি। তারপর তাকালো সে আমার দিকে। কেন এলে? কোথায়? এই শহরে? হ্যাঁ, এখানে তো তোমার কোনো কাজ নেই। আমি কোনো প্রয়োজনে আসিনি, এসেছি টানে। এসে দেখলাম শহরটা একদম বদলে গেছে। যে হোটেলে উঠেছি সে সময় এমন হোটেল এখানে কল্পনাও করতে পারতাম না। যতীন কাকার বইয়ের দোকানটাও বদলে গেছে। ফিরে গিয়ে যে লেখায় লিখব, আমার ছেলেবেলার শহরটার ছবি আর আসবে না। কোন হোটেলে উঠেছ? বললাম। সে বলল, বাবা, তো খুব দামি হোটেল। এই শহরে এসে কোনো হোটেলে উঠবো তা ভাবতেই পারিনি আগে। ওঠার পর মনে হয়েছে ঠিক করেছি। হাজার হোক, হোটেলের ঘরগুলো পৃথিবীর সব দেশেই মোটামুটি একই চেহারার। অনাত্মীয় বলে মনে হয় না। চা শেষ করলাম। মনে হওয়াতে প্রশ্ন করলাম, তোমার ভাই? ও বড় ছেলেকে নিয়ে কলকাতায় গেছে। তাহলে আজকে উঠি? কদিন থাকছো? থাকার তো আর কোনো কারণ নেই, কালই ফিরে যাব। ফিরে যাবে? হাসল সে। আচ্ছা যাও। উঠে দাঁড়াতেই মহিলা এবং কিশোর চলে এলেন। মহিলা বললেন, কাল ছুটির দিন, দুপুরে এখানেই খাবেন। কুসুম বলল, উনি কাল সকালেই চলে যাচ্ছেন। সে কি, কবে এসেছেন? বোধহয় আজকেই, তাই তো? কুসুম আমার দিকে তাকালো। মাথা নেড়ে হ্যাঁ বললাম। আহা, আর কটা দিন থেকে যান না। পরিচিত সবার সঙ্গে দেখা হয়েছে? হেসে বললাম, শহরটা এমন বদলে গেছে যে পরিচিতরা
কে কোথায় আছে খুঁজে পাবো না। তাছাড়া 40 বছর বাদে দেখা হলে এতকালের জমে থাকা স্মৃতি যে হোঁচট খাবেই তা আগে বুঝতে পারিনি। চলি। কুসুম বলল, চলুন, আপনাকে একটু এগিয়ে দিই। কিশোর জিজ্ঞাসা করলো, পিসি আমি তোমার সঙ্গে যাব? তার মা ধমক দিল, তুমি যাও, পড়তে বসো, সন্ধে হয়ে গেছে না? নিচে নেমে বললাম, এগিয়ে দেওয়ার দরকার নেই, সামনেই রিক্সা রয়েছে। থাক না, ও নিচের রাস্তা দিয়ে বাঁধের শেষে যাক, আমরা বাঁধের ওপর দিয়ে হেঁটে ওখানে পৌঁছে গেলে আপনি চলে যাবেন। রিক্সাওয়ালাকে তাই বলা হলো। ধাপে ধাপে পা ফেলে যখন বাঁধের ওপর উঠে এলাম তখন নদীর জল আরো কালো হয়েছে। বললাম, বাঁধ দিয়ে বন্যা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বাঁধটা সেই জন্যই দেওয়া, কুসুম বলল। চারপাশ এখন পাতলা অন্ধকার, একটু হালকা বাতাস বয়ে গেল। আমরা নদীর দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম। বললাম, কুসুম তুমি সংসারী হলে না কেন? সে কি, এতকাল তো সংসারই করছি। হাসল সে। বলো, বিয়ে করিনি কেন? হ্যাঁ বেশ তাই, বিয়ের বয়স যখন হলো তখনই বাবা চলে গেলেন। সবে স্কুলে পড়াতে ঢুকেছি, ভাই ছোট, দায়িত্ব নিতে হলো। তারপর একটা বর খুঁজে আনবে তেমন কেউ পাশে ছিল না। কথাটা কি বিশ্বাস্য? সেটা তুমি যেমন ভাবো, আমি মিথ্যে নয়। স্কুলের সহকর্মীরা চেয়েছিলেন শহরের কাউকে বিয়ে করি যাতে স্কুলের চাকরিটা থাকে। উদ্যোগীও হয়েছিল কেউ কেউ। আমি রাজি হইনি এই শহরের কাউকে বিয়ে করতে। কেন? তোমার প্রথম গল্প যেটা দেশ পত্রিকায় বেরিয়েছিল সেটা পড়ার পর মনে হয়েছিল এই শহরের কাউকে বিয়ে করাটা ভুল হবে। কিন্তু কেন? ব্যাখ্যা করতে পারবো না। কারোর সঙ্গে বন্ধুত্ব হয়নি। বন্ধুত্ব মানেই তাকে স্বামী হিসাবে ভেবে নেওয়া নয়। তুমি হয়তো জানো না, এখানকার সবাই জানে তোমার সঙ্গে আমার একটা গভীর প্রেম আছে। ওরা ভুলে যায় তুমি 15 আর আমি 12, সেই আমাদের শেষ দেখা। আসলে লিখে লিখে তুমি এই ভাবনাটা ওদের মনেই ঢুকিয়েছ। তাতে তুমি হয়তো বিখ্যাত হয়েছ, কিন্তু আমার চারপাশে একটার পর একটা পাঁচিল উঠেছে। বিষণ্ণ গলায় বলল সে। কিন্তু আমি তোমাকে আহত করতে কোনো লেখা লিখিনি। তোমার নাম বা তোমাকে চিনতে পারা যাবে এমন কোনো সূত্র আমার লেখায় ছিল না। কি ছিল সেটা তুমি ভালো করে জানো। হাঁটতে শুরু করলো কুসুম, তারপরেই হেসে ফেলল আলতো শব্দ করে। তুমি ভেবো না আমি কোনো অভিযোগ করছি। কেউ একজন বহু দূরে থেকে আমায় কিভাবে দেখছে, আমায় নিয়ে কি ভাবছে তা আবিষ্কারের মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। কি করব বলো, আমি তোমাকে ছাড়া ভাবতে গেলেই অসাড় হয়ে যাই। তাই যে চরিত্র আমার নয় তার মধ্যেও আমাকে মিশিয়েছ। হ্যাঁ, স্বীকার করলাম। এই ভাবনা, আমাকে নিয়ে ভাবনা তোমার মনে কবে এসেছে? সেই প্রথম লেখা থেকে। তোমার সঙ্গে শেষ দেখা হওয়ার অন্তত 8 বছর পরে। ততদিনে তুমি বিবাহিত? না, তারও 3 বছর পরে। তিনি জানেন? জানি না। শুনেছি তুমি এখন একা থাকো? হ্যাঁ। সে আর কথা বলল না। আমরা বাঁধটার শেষে চলে এসেছিলাম। কুসুম বলল, এবার ফিরে গিয়ে যা লিখবে সেখানে নিশ্চয়ই আমি থাকব না। কারণ যে আমাকে এতকাল মনে রেখেছিল তার সঙ্গে এই আমার কোনো মিল দেখতে পেলে না। আর যাই হোক, এই আমাকে নিয়ে তো আর লেখা যায় না। কথা না বলে হাসলাম আমি। হঠাৎ সে নদীর দিকে মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করল, তুমি তো এত লেখো, বলো তো নদী কার বন্ধু? আমি জবাব দিলাম, আকাশের। ঠিক, কিন্তু আকাশ যখন অন্ধকারে তখন নদীও কালো। দুজনের কোনো যোগাযোগ থাকে না, যে যার নিজের মতো। সে যেন নিজের সঙ্গে কথা বলল। তখন আবার জিজ্ঞাসা করলাম, কুসুম তুমি কেমন আছো? সে তাকালো। কি মনে হয়? কুসুম, আমি জানি
তুমি ভালো নেই। এবার শব্দ করে হেসে উঠল। দূর, আমি চমৎকার আছি। তোমার এত উপন্যাসের নায়িকাদের মধ্যে ছড়িয়ে আছি আমি, খারাপ থাকবো কি করে? হঠাৎ ঘুরে দাঁড়ালো সে। তুমি তো আমাকে নিয়ে এত লেখো, আজ যদি বলি আমাকে নিয়ে এমন কোথাও চলো যেখানে বাকি জীবনটা আমরা পাশাপাশি থাকতে পারবো, পারবে নিয়ে যেতে? উত্তরটা নিজেই দিল সে, পারবে না, সম্ভব নয়। ঝর্ণা নদী হয়ে গেলে আর পাহাড়ে ফিরে যেতে পারে না। তার চেয়ে বরং এই ভালো, এই যেমন আছি এনাফ। কুসুম ফিরে গেল বাঁধের ওপর দিয়ে। ধীরে ধীরে অন্ধকার তাকে আড়াল করল। নেমে এলাম রাস্তায়, রিকশায়। হোটেলে ফিরে আসতেই রিসেপশনের নতুন মেয়ে বলল, স্যার আপনার একটা মেসেজ আছে টেলিফোনে। ঘরে এসে বোতাম টিপতেই কুসুমের গলা শুনতে পেলাম, শোনো, আমি জানি তুমিও ভালো নেই। এই গল্পটা পড়ে এটাই মনে হলো যে মানুষ যখন তার পুরনো স্মৃতিতে ফিরতে চায়, ফিরে দেখে যে সেই স্মৃতিগুলো কেমন সব কিছু পাল্টে গেছে, পুরনো স্মৃতি আর কিচ্ছু নেই, নতুনের প্রলেপে সব ঢেকে গেছে, তখন বড় মন খারাপ হয়। তো এই গল্পটা পড়ে সেরকমই মনে হলো যে কুসুমকে সে খুঁজতে এসেছিল, সে কুসুমকেও সে ফিরে পেল না। তা এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। আর যারা এখনো আমার পাশে আছো, আমার বন্ধু হয়ে আমার সঙ্গে পথ চলছো, তাদের আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।